3 তারিখে স্কুল খুলে যাচ্ছে, টিচাররা নিজে নিজের স্কুলে যাবে, যোগ্য অযোগ্য সবাই মিলে, যেহেতু সেগ্রিগেশন এখনো দেয়নি বা এসএসসি নোটিশ ইস্যু করেনি। এক্ষেত্রে ক্যাপ্টেন হচ্ছে এসএসসি, অভিভাবক। সেই এসএসসি যদি যোগ্য ক্যান্ডিডেটদের বাঁচাতে 7ই মে 2024 সুপ্রিম কোর্টের যে রায়দান, যে নির্দেশ ছিল, এবং আজকে 31শে মে 2024 সুপ্রিম কোর্টের সেই নির্দেশ সমস্ত যোগ্য টিচারদের যে অভিভাবক এসএসসি কতটা অভিভাবক সুলভ কাজ করলো বা নির্দেশ পালন করলো, সেটা আজকে আলোচনার প্রয়োজন আছে বই কি। 7ই মে 2024 সুপ্রিম কোর্টের যে নির্দেশ এবং সেই নির্দেশনামাতে 22 এপ্রিল 2024 মহামান্য কলকাতা ডিভিশন বেঞ্চের পুরো 2016 প্যানেল ক্যান্সেলের উপর স্থগিতাদেশ জারি করে এবং তার সঙ্গে আরো কয়েকটা নির্দেশ জারি করে। যে নির্দেশগুলি হচ্ছে নোটিশ ইস্যু করা, ওয়াইডলি সার্কুলেটেড পেপারগুলো সবাইকে অবগত করা, যারা টেন্টেড ক্যান্ডিডেটস বলে চিহ্নিত হয়েছে তথাকথিত 65B এভিডেভিডেন্স অ্যাক্টের আন্ডারে তাদেরকে মুচলেখার ব্যাপারে পদক্ষেপ নেওয়া এবং সমস্ত স্টেক হোল্ডারদের ইন্টিমেট করা। তো সুপ্রিম কোর্টের সেই নির্দেশ কতটা পালন হয়েছে? 24 দিন কেটে গেল মাঝে। এই 24 দিনে আমাদের ক্যাপ্টেন এসএসসি কতটা ক্যাপ্টেন সুলভ কাজ করতে পেরেছে সেটার পর্যালোচনা বা বিশ্লেষণ প্রয়োজন আছে। 1865 সালে ওয়াল্ট হুইটম্যান, আমেরিকান কবি, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন নামে একটা বিখ্যাত কবিতা লিখেছিল এবং সেখানে আমরা সবাই পড়েছি আমাদের এইচএস লেভেলে বা গ্রাজুয়েশন লেভেলে, বা আমরা পড়িয়েছি স্টুডেন্টদেরকে। সেখানে ওয়াল্ট হুইটম্যান খুব দুঃখের সহিত আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে অ্যাসাসিনেশন তার উপর এলিজি লিখেছে এবং ল্যামেন্টেশন করেছে যে ক্যাপ্টেন যদি সঠিক দিশা না দেখায়, তার উপর আস্থা ধারণকারীদের, তাহলে পুরো শিপটাই, পুরো জাহাজটাই কিন্তু টলমল করবে। এক্ষেত্রে ক্যাপ্টেন হচ্ছে এসএসসি, অভিভাবক। সেই এসএসসি যদি যোগ্য ক্যান্ডিডেটদের বাঁচাতে প্রয়োজনীয় পদক্ষেপ স্কিপ করে যায় বা যেগুলো নির্দেশ সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের টাইম টু টাইম, সেই নির্দেশগুলো যদি ঝুলন্ত অবস্থায় রেখে দেয় মিডওয়েতে, তাহলে ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। ক্যাপ্টেন 22 এপ্রিল 2024 যে মহামান্য ডিভিশন বেঞ্চের যে প্যানেল ক্যান্সেল করার রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতে যতটা না বিধ্বস্ত, যতটা না অশান্ত দেখাচ্ছিল, ঠিক তার উল্টোটাই যখন 7ই মে 2024 সেই 22 এপ্রিলের রায়ের উপর স্থগিতাদেশ জারি হলো। কিন্তু স্থগিতাদেশ কেন জারি হলো? তার স্থগিতাদেশ জারি হওয়ার পিছনে কারণটা কি? সুপ্রিম কোর্টের অবজারভেশনে কি উঠে এসেছে? স্থগিতাদেশ জারি করলো এটার জন্য তো না যে পুরো প্যানেলটাকেই বাঁচানোর জন্য বা পুরো প্যানেলটাকেই একটা সেফটি ভালভ দেওয়ার জন্য, নাকি সেই প্যানেলের মধ্যে
সাফগুলোকে আলাদা করতে হবে আসল গ্রেনগুলো থেকে। সেগ্রিগেশনটা করতে হবে টেন্টেড এবং নন টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে, ম্যানিপুলেটেড এবং নন ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটদের মধ্যে। তো সেই সেগ্রিগেশনের যখন ইম্পারেটিভ একটা ইন্ডিকেশন নির্দেশনামাতে দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট, তো সেই নির্দেশনামাটা তো ফলো করতে হবে, নাকি যেটা নির্দেশের যেটা পজিটিভ দিক স্থগিতাদেশ সেটাকেই ধরে বসে থাকা এবং নিজের প্ল্যান এ থেকে জেড সমস্ত প্ল্যানগুলোকে সেইভাবেই ঘষামাজা করা। এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি হলো না। ওয়াইডলি সার্কুলেটেড পেপার তো দূরের কথা, এসএসসির ওয়েবসাইটে কোনো নোটিশ জারি করলো না। হতে পারে সে ভোটের জন্য বা ভোটে একটা বিরূপ প্রভাব পড়বে, মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, হতে পারে। কিন্তু ক্যাপ্টেনের গেস্টার্স, কথাবার্তা বা একটা আশ্বস্ত সুলভ যে একটা বার্তা, সেটা কোথাও না কোথাও মিসিং দেখা দিচ্ছে। প্রসঙ্গত বলে রাখি যে 2023-এর 9 নভেম্বরের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল এবং সেই নির্দেশ এর পরিপ্রেক্ষিতে যে মহামান্য ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চের কাছে মামলাটা গিয়ে ডিভিশন বেঞ্চ ফাইনালাইজ করলো এবং 22 এপ্রিল ফাইনালি 6 মাস পর পুরো প্যানেলটাকে ক্যান্সেল করলো এভিডেন্সের উপর ভিত্তি করে, তথাকথিত 65B এভিডেন্স অ্যাক্টের উপর ভিত্তি করে। সেই এভিডেন্স অ্যাক্টের আন্ডারে এসে এসএসসি তখনও এভিডেন্স অ্যাক্টকেই যাবতীয় দায়িত্ব দিয়ে নিজে হাত গুটিয়ে বসে আছে। প্রমাণ দিচ্ছি, ডিভিশন বেঞ্চের 273 নম্বর প্যারাতে পরিষ্কার বলা আছে, SSC had at no stages of hearing claimed that it was able to check all the records and be definite as to the number of illegalities in recommendations made, but had limited itself to those figures as stated in the paragraphs above. বলছে SSC কোনো স্টেজ, হিয়ারিং এর যতগুলো স্টেজ আছে কোনো স্টেজেই এইরকমটা ক্লেম করেনি যে এসএসসি নিজে কনফার্ম হয়েছে বা ডেফিনেট হয়েছে বা সমস্ত রেকর্ডগুলো চেক করেছে এবং ইলিগ্যালিটিস নাম্বার বা রিকমেন্ডেশনগুলো যেগুলো করেছে সেগুলো ধরা পড়েছে, বাট হ্যাড লিমিটেড ইটসেলফ, কিন্তু এটাকে লিমিটেড করে রেখেছে এসএসসি এ পর্যন্ত টু দোজ ফিগার্স অ্যাজ স্টেটেড ইন দ্য প্যারাগ্রাফ অ্যাবাভ। মানে 240 নম্বর প্যারাগ্রাফে যে রেকর্ড দেওয়া আছে ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটদের, যে নাম্বার দেওয়া আছে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডির, সেই নাম্বারগুলো ছাড়া বাকি কোনো রেকর্ড বা কোনো ডেফিনিট নাম্বারে ডেফিনিট ডিসিশনে আসতে পারেনি এসএসসি। ইনফ্যাক্ট আরও বলা হচ্ছে, রিপোর্টস ইন দ্য ফর্ম অফ এফিডেভিট ফাইল্ড বাই দ্য এসএসসি ফ্রম টাইম টু টাইম হ্যাড অলওয়েজ স্টেটেড দ্যাট they discovered the illegalities as were brought to their notice by the litigants or on order of the court. কি বলেছে যে আরো বলা হয় যে এফিডেভিট যে করেছে টাইম টু টাইম এসএসসি বিভিন্ন সময়ে হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে, সেখানে এটাই কথা বারবার স্টেটমেন্ট আকারে প্রকাশিত হয়েছে বা প্রকাশিত করেছে যে এসএসসি যেটা ইলিগ্যালিটিস ধরা পড়েছে, যেটা লিটিগেন্টস যেই ইলিগ্যালিটিস এসএসসির সামনে প্রডিউস করতে পেরেছে এবং কোর্ট যেভাবে যেমনটিভাবে অর্ডার করেছে টাইম টু টাইম সেভাবেই এসএসসি দিয়েছে। নিজে থেকে এসএসসি এখনো কোনো কিছু কনফার্ম করতে পারেনি। দেখো ডিভিশন বেঞ্চের 273 নম্বর প্যারাতে এসএসসির স্টেটমেন্ট। আরেকটা কথা বলে রাখি যে 7ই মে 2024-এর যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেটা কিন্তু দু একটা সংযোজন ছাড়া 9 নভেম্বর 2023-এর যে সুপ্রিম কোর্টের নির্দেশ তারই প্রতিফলন, তারই কপি। কেননা 7ই মে 2024-এ সুপ্রিম কোর্টের যে কপিটা, নির্দেশের যে কপিটা, সেখানে বারবার এই কথাটা বলা আছে 9 নভেম্বর 2023, 9 নভেম্বর 2023, অ্যাড ইন্টারিম প্রোটেকশন অ্যাজ পার দ্য 9 নভেম্বর 2023। ঠিক আছে, তো 9 নভেম্বর 2023-এ যে অবজারভেশন রেখেছিল সুপ্রিম কোর্ট
এবং যে অবজারভেশনের উপর বেস করে ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চের উপর সমস্ত মামলার দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছিল এবং সেই ডিভিশন বেঞ্চ গত 22 এপ্রিল 2024 ফাইনাল ভার্ডিক্ট শুনিয়েছে, পুরো প্যানেলকেই ক্যান্সেল করে দিয়েছে। এইরকম একটা ম্যাগনিটিউড ডিসিশনে ক্যাপ্টেন কি করে রিপোজ হয়ে থাকতে পারে বা কোনো পজিটিভ সুলভ বার্তা কেন দিতে পারছে না? সামনে 3 তারিখে স্কুল খুলে যাচ্ছে, টিচাররা নিজের নিজের স্কুলে যাবে, যেহেতু অ্যাড ইন্টারিম প্রোটেকশন দেওয়া হয়েছে প্যানেলের উপর 9 নভেম্বর 2023 নির্দেশ অনুযায়ী। তো সেক্ষেত্রে টিচারদের সাইকোলজিক্যাল মানসিকতা তো দেখতে হবে। হেলদি মানসিকতা নিয়ে তো তারা স্কুলে যাবে। যদি তাদের যদি ম্যাটারটা যদি ঝুলন্ত অবস্থা থাকে, ডুইডলিং অবস্থা থাকে, কখনো এদিকে কখনো ওইদিকে সুইং করে, তাহলে তাদের মন মানসিকতা কি করে ভালো থাকবে? এবং যেই কাজটা করতে দেওয়া হয়েছে বা ইম্পারেটিভ আকারে ইঙ্গিত করা হয়েছে যে সেগ্রিগেশন, সেই সেগ্রিগেশনটা কখন শুরু হবে? সেই সেগ্রিগেশন প্রসেসটা শুরু করার জন্য যদি এসএসসি একটা নির্দেশ জারি করতো বা যদি কোনো একটা নোটিশ আকারে জারি করতো, তবু একটা মন মানসিকতা ভালো থাকে। 3 তারিখে স্কুল স্ট্রেট ফরওয়ার্ডলি গিয়ে তারা জয়েন করতে পারে। যারা নন টেন্টেড ক্যান্ডিডেটের কথা বলছি আমি, যারা নন ম্যানিপুলেটেড ক্যান্ডিডেটস, যারা ফ্রেশ ক্যান্ডিডেটস, তাদেরকে। তো আজকে 31 তারিখ, 3 তারিখে স্কুল খুলে যাচ্ছে, এখনো অবধি এসএসসির তরফ থেকে কোনো নোটিশ বা কোনো সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো অবস্থায় এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছে যে সেগ্রিগেশন যদি সম্ভব, তাহলে সেই সেগ্রিগেশন করা যায় কিনা সেটা দেখার বিষয়। তো সেগ্রিগেশন করা গেলে অবশ্যই সেগ্রিগেশন করা যাবে, যেহেতু 65B এভিডেন্স হিসেবেই ধরা হয়েছে এবং 65Bর উপর বেস করেই সমস্ত ভার্ডিক্ট, সমস্ত রায়দান হচ্ছে, স্থগিতাদেশও হচ্ছে তার উপর বেস করে। তাহলে সেটা কেন হবে না? এবং সুপ্রিম কোর্টের সেই নির্দেশটাই 9 নভেম্বর 2023 সেই নির্দেশটাতে পরিষ্কার বলা আছে যে অ্যাফ্রেস করতে হবে। ওএমআর গুলো অ্যাডমিসিবিলিটি নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। প্যারা 10-এ সুপ্রিম কোর্টের নির্দেশের 9 নভেম্বর নির্দেশের 9-এর উপরে বলা আছে যে admissibility of the OMR seat images recovered by the CBI before placing full-scale reliance on them in directing termination of services of the concerned employees, মানে এমপ্লয়ীদের সার্ভিস ক্যান্সেল করার পিছনে যে ওএমআরদের যে অ্যাডমিসিবিলিটি সেটা কনফার্ম করতে হবে এবং সেটার উপর রিলায়েবল হতে হবে সেগুলো। তো সেগুলোর নির্দেশ দিয়েছিল এবং সেই নির্দেশ 22 তারিখের আগেই সিবিআই এবং এসএসসি যাবতীয় সমস্ত কাজ করে অ্যাফিডেভিট আকারে জমা করে সেই নির্দেশটি সেই 65Bকেই মান্যতা হিসেবে দেওয়া হয়েছে এবং তার উপর বেশ করে প্যানেল ক্যান্সেল হয়েছিল এবং সেই প্যানেল আবার সুপ্রিম কোর্টে এসে একটা রক্ষা কবচ পেল এবং সেখানে বলা হলো যে সেগ্রিগেশন যদি করা সম্ভব হয় তাহলে সেগ্রিগেশন করে দিতে হবে, টেন্টেড এবং নন টেন্টেড। এমতো অবস্থায় যদি সেগ্রিগেশন না করা হয় বা যদি সেগ্রিগেশন করার ব্যাপারে যদি পজিটিভ পদক্ষেপ না গ্রহণ করা হয়, তো তাহলে তো আমরা নিজেরাই একটা, আমাদের ক্যাপ্টেনই তো তাহলে একটা প্রিমোনিয়াস বা ওইরকম একটা আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাচ্ছে সকলকে। এটা প্রশ্ন তো উঠবেই সবারই মনে। আবার 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে we are of the opinion that this question also ought to be examined afresh. We are not accepting such a finding of the division bench of the High Court. Let this question also be addressed by the division bench of the High Court afresh, ignoring its earlier finding on this issue. মানে 9 নভেম্বর 2023 সুপ্রিম কোর্ট বারবার এটা কনফার্ম করেছে যে ওএমআর সিটের উপর যে 65B এভিডেন্স অ্যাক্টের উপর বেস করে প্যানেল ক্যান্সেল করার কথা বলা হচ্ছে, সেটাকে আরো ভালো করে রিভাইজ করা হোক, তার অ্যাডমিসিবিলিটি কতটা গ্রহণযোগ্য সেটাকে আরো কনফার্ম করা হোক, তার উপর বেস করে ভার্ডিক্ট শোনানো হবে। ইতিমধ্যে সিবিআই সমস্ত কাজ করে সেটা অ্যাডমিসিবিলিটি যতটা পারা যায় ততটাই তার প্রমাণ দিতে পেরেছে এবং ডিভিশন বেঞ্চ সেরকমটা অনুযায়ী তার নির্দেশ দিয়েছে, প্যানেল ক্যান্সেল করেছে। তো যেখানে 65Bকে বারবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে পুরো প্যানেলটাকেই
নাল অ্যান্ড ভয়েড করার প্রবণতা চলছে, সেখানে যেহেতু সুপ্রিম কোর্ট একটা অপশন দিয়েছে সেগ্রিগেশন করার, কেন সেগ্রিগেশন করা হবে না? বা প্রসেসটা শুরু করতে এত দেরি কিসের? 11 নম্বর পয়েন্টে, দ্য ডাইরেকশন অব দ্য সিঙ্গেল জাজ টু আপলোড দ্য সিবিআই রিকভার্ড ওএমআর সিটস শ্যাল স্ট্যান্ড ইনভ্যালিডেটেড। সিঙ্গেল বেঞ্চের মাননীয় তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্দেশ আপলোড করার ছিল ওএমআর সিটগুলো, সেগুলোকে ইনভ্যালিডেটেড ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, যেহেতু ওটার অ্যাডমিসিবিলিটি এখনো কনফার্ম হয়নি। ওকে, অ্যান্ড দ্য ডিভিশন বেঞ্চ মে কনসিডার ইস্যুইং এ সিমিলার অর্ডার অনলি আফটার দ্য অথেন্টিসিটি অফ দিজ ইমেজেস আর এস্টাবলিশড বিফোর ইট বাই অ্যাপ্লাইং দ্য প্রিভিলেজিং রুলস অফ এভিডেন্স। এভিডেন্সের উপর, রুলসের উপর বেস করে যদি সেই এভিডেন্সের অ্যাডমিসিবিলিটি কনফার্ম হয়, তাহলে ডিভিশন বেঞ্চ আবার ওএমআর সিট আপলোডেশনের রুলস জারি করতে পারে, অর্ডার জারি করতে পারে এসএসসিকে। এবং সেই নিশ্চয়ই সেই এভিডেন্স প্রমাণিত হয়েছিল, এবং প্রমাণিত হওয়ার ফলে মহামান্য ডিভিশন বেঞ্চ এসএসসিকে নির্দেশ দিয়েছিল 22 এপ্রিলের নির্দেশে, প্যানেল ক্যান্সেলের নির্দেশের সময় বলা হয়েছিল যে সমস্ত ওএমআর সিট আপলোড করতে হবে। তো এই অবস্থায় যখন সুপ্রিম কোর্টে একটা রক্ষা কবচ পাওয়া গেল, তখন কেন ওএমআর সিটগুলোকে আবার রিভাইজড ওয়েতে ইনভেস্টিগেট করে সেগ্রিগেশন করা হবে না? কেন? সেগ্রিগেশনই একমাত্র সম্ভব এই প্যানেলটাকে যদি সঠিক দিশা দেখাতে পারে। কেননা বারবার এভিডেন্সের উপর প্রশ্ন চিহ্ন এসেছে এবং এভিডেন্স প্রমাণিত হয়েছে, এবং ফাইনাল ডিভিশন বেঞ্চ রায়দান শুনিয়েছে এভিডেন্সের উপর বেস করে ফাইনাল রায়দান। এবার সুপ্রিম কোর্টে গিয়ে একটা রক্ষা কবচ পেল, সেই রক্ষা কবচটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা না করা হয়, তাহলে তো খুব দুর্দিন দেখা যাচ্ছে সামনে। তো এই অবস্থায় আজকে 31 তারিখ, 3 তারিখে স্কুল খুলে যাচ্ছে, টিচাররা নিজে নিজের স্কুলে যাবে, যোগ্য অযোগ্য সবাই মিলে। যেহেতু সেগ্রিগেশন এখনো দেয়নি বা এসএসসি নোটিশ ইস্যু করেনি, তো সবারই এটাই আবেদন এসএসসির কাছে যে আপনারা ক্যাপ্টেন সুলভ আচরণ করেন, যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে সেফটি ভাল্ব দিন, তাদেরকে ডিফেন্ড করুন, এবং তাদের হয়ে অ্যাটলিস্ট যেটা লিগ্যাল, যেটা রাইটফুল, সেটা যাতে করা হয়। আমরা আশা রাখবো যে আগামী কয়েকদিনের মধ্যেই মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যেই বা মডেল কোড অফ কন্ডাক্ট উঠে যাওয়ার পরেই হয়তো আমরা এই ধরনের ভালো পজিটিভ গেস্টার পাবো এসএসসির কাছ থেকে।